আজ আমাদের সঙ্গে আছেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, মানে বর্তমান পরিস্থিতিটা আসলে কতটা আশঙ্কার, আপনাদের কাছে কতটা আশঙ্কা তৈরি করেছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাই একাত্তর টেলিভিশনকে। যে মেহেদী হাসান ডলার যে রিপোর্টটি করলেন, মেহেদী হাসান ডলারের কাছে গতকাল আমি একটি ভিডিও পাঠিয়েছিলাম, আমার একটি বক্তব্য। সেই বক্তব্যতে আমি কিন্তু গতকালই বলেছিলাম যে পূজার ছুটির পর থেকে ডেঙ্গু বাড়তে শুরু করবে। গতকাল ডলার ভাইয়ের কাছে ভিডিওটি আছে। আমি জানি না সেটা অন এয়ার হয়েছিল কিনা। আ এই সময়ে পূজার ছুটি বেশ কয়েকদিন, আপনারা জানেন যে প্রায় ১ সপ্তাহ ছুটিতে ছিল বাংলাদেশ। এই ১ সপ্তাহ ছুটির মধ্যে আমাদের মসকিটোর যে সার্ভিলেন্সটা চলে, আমাদের যে গবেষণা হচ্ছে সেটি কিন্তু চলছে। আমরা কিন্তু বন্ধ করিনি। আমরা যেটা দেখছিলাম যে এডিস মশার ঘনত্ব পূজার ছুটির কারণে অনেক বেড়ে গেছে। কারণ শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত এমনকি অনেক বাসাবাড়ি ফাঁকা, যেখানে আবার প্রচুর বৃষ্টিপাতও হয়েছে এর মধ্যে। এই বৃষ্টির পানি জমা হয়ে অনেক জায়গাতেই আমরা প্রচুর পরিমাণে এডিস মশার ঘনত্ব পেয়েছি। যেটার উপর বেস করে একদিকে জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব আছে, অনিয়ন্ত্রিত বা অনিয়মিত বৃষ্টিপাত হচ্ছে, আ এবং এডিস মশার ঘনত্ব বেশি। আবার সমাজে ডেঙ্গু রোগীও আছে। এই সবকিছু মিলিয়ে এপিডেমিওলজিক্যাল যে ট্রায়াঙ্গেলটি আছে, সেই ট্রায়াঙ্গেলটি মিলে যায়। এবং আমরা যে ফরকাস্টিং মডেলটি তৈরি করি, সেখানে স্পষ্টই দেখছিলাম যে ডেঙ্গু পূজার পরে বেড়ে যাবে। এবং আজকে থেকে আমি যেটি বলতে চাই, সেটা হচ্ছে ডেঙ্গু কিন্তু এখন থেকে বাড়তেই থাকবে। প্রতিদিনই বাড়বে। আজকে যে পরিমাণ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, সেটি হয়তো সঠিক সংখ্যা নয়। কারণ অনেক হাসপাতাল হয়তো বন্ধের কারণে রিপোর্টিং করেনি, যে কারণে ১,০০০ এর উপরে আমরা রোগী দেখছি, ৯ জনের মৃত্যুর যে রেকর্ড আমরা দেখছি, সেটি আ হয়তো একদিনের রিপোর্ট না। জি। অনেক হসপিটাল হয়তো রিপোর্ট করেনি, যে কারণে এটি আমরা এত বেশি দেখছি। তবে আগামীকাল থেকে একটি কনসিস্টেন্সি একটা পাবো আমরা রিপোর্টে। সেটি দেখবেন যে আগামীকাল থেকে ডেঙ্গুর একটি প্রকোপ থাকবে এবং এই প্রকোপটি অক্টোবর জুড়ে বেশ ভালো প্রকট আকার থাকবে, যেটি আমি আপনাদের টেলিভিশন চ্যানেলে গত ২ দিন আগেও বলেছি। জি। আবার আ অক্টোবর নয় শুধুমাত্র এবার নভেম্বর, ডিসেম্বর এমনকি জানুয়ারির শীতেও এবার ডেঙ্গুর একটা ভালো প্রকোপ থাকবে। কারণ যেই কন্টেইনার গুলোতে আমরা এডিস মশা পাচ্ছি, সেই কন্টেইনার গুলোর সাথে শীত, গ্রীষ্ম, বর্ষার সম্পর্ক নেই। যেমন বহুতল ভবনের আ বেসমেন্টে যে কার পার্কিং গুলোতে হয়, সেই কার পার্কিং গুলোতে আমরা এডিস মশা পাচ্ছি। কিছু বিল্ডিং এর নিচতলাতে জমে থাকা পানিতে আমরা এডিস মশা পাচ্ছি। যেসব বাড়িতে পানি জমিয়ে রাখে ড্রামে, বালতিতে, সেখানে আমরা প্রচুর এডিস মশা পাচ্ছি। যে এই পাত্রগুলো কিন্তু সারা বছরই থাকবার একটি সম্ভাবনা আছে। শীত অনেক বেশি পড়লে হয়তো কমতে পারে। তবে একটি ডেঙ্গুর ঝুঁকি কিন্তু এবছর আমাদেরকে লেট সিজনেও আমাদেরকে ডেঙ্গু ঝুঁকি তৈরি করবে। জি। আ ডাক্তার মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী, আপনি ফিজিশিয়ান। মানে কি পরিমাণ রোগী আপনারা এখন দেখছেন যে যারা নানান ধরনের উপসর্গ নিয়ে আসছে? কারণ আমি সহকর্মীর রিপোর্টে দেখছিলাম যে সেখানে একজন চিকিৎসক বলছেন যে ডেঙ্গু চরিত্র বদলিয়ে সংশয় তৈরি করেছে রোগীদের, ডাক্তারদের মধ্যে, রোগীদের মধ্যে, চিকিৎসকদের মাঝে। সেই জায়গায় ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি ৭১ টিভির দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আ আসলে দেখা যাচ্ছে এটাকে আমরা অনেকটা ব্ল্যাক অক্টোবর বলতে পারি। যে এটা আগেও আপনার সাথে কথা হয়েছে, অনেক আগেও, যে বাড়বে। অক্টোবর মাসে বাড়বে এবং বাড়ছে। এবং দেখেন আজকেও কিন্তু রাতে বৃষ্টি হয়েছে, সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। এরকম বৃষ্টি, রোদ এখানে আসলে বাড়তেই থাকবে। এই যে মৃত্যুটা আজকে যে ৯ জন মৃত্যু, এই মৃত্যু কিন্তু আজকের চিত্র না। এটা এট লিস্ট গত ১ সপ্তাহ আগের চিত্র। সেইজন্য ১ সপ্তাহ আগে বেড়েছে, তারই মৃত্যুর চিত্র এটা। আর এখন যেটা বাড়বে, পূজার ছুটির পর যেটা মানুষ বাড়ছে, ঘরে ফিরে আসছে, বিভিন্ন জায়গায় মুভমেন্ট হচ্ছে, এর ফলে যে বাড়বে, এই বাড়ার মৃত্যু হারটা হয়তো কালকে থেকে বোঝা যাবে, হয়তো বাড়তে পারে। আর আমরা আশা করি যেন না বাড়ে। কারণ হলো এখানে আপনার ট্রিটমেন্ট রোগীর সংখ্যার উপরে
ভালো চিকিৎসার একটা সম্পর্ক আছে। রোগী যত বাড়বে, ভালো চিকিৎসা তত তার মান কমে আসবে। কারণ হলো কি, এতগুলা রোগী হ্যান্ডেল করার মতো সামর্থ্য কি আমাদের এই ইয়াতে আছে কিনা, আমাদের হসপিটালগুলোতে আছে কিনা। আমি যদি আজকের স্ট্যাটিস্টিক্সটা দেখি, এই স্ট্যাটিস্টিক্স দেখছি যে বরিশালে কিছু পেশেন্ট আছে, কিন্তু মোস্ট অফ দ্য পেশেন্ট কিন্তু ঢাকায়, ঢাকা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ এবং আপনার ঢাকা ডিএনসিসিতে। এবং সেখানে আপনার দেখা যাচ্ছে মৃত্যু হারও কিন্তু বেশিরভাগ মৃত্যু কিন্তু 8 জন মৃত ব্যক্তি কিন্তু ঢাকায়। তো সুতরাং আমাদের দেখা যাচ্ছে এই ঢাকায় রোগীর চাপটা যদি বাড়তে থাকে, তাহলে মৃত্যু হার হয়তো বাড়তে পারে। আরেকটা কথা বলেছেন যে উপসর্গহীন, আসলে উপসর্গ ঠিকই আছে। এই সময় যেটা হচ্ছে, এই সময় যদি উপসর্গ ডেঙ্গির মতো উপসর্গ থাকে, তাই পরীক্ষার উপরে খুব একটা ডিপেন্ড করার দরকার নেই। আমরা যদি মনে করে থাকি যে এটা ডেঙ্গি, এটা জ্বর আছে, এটার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, এভিডেন্স অফ ব্লিডিং আছে, আমরা কিন্তু একে ডেঙ্গি উপসর্গ পরীক্ষা নিরীক্ষার জন্য ওয়েট না করে আমরা ডেঙ্গির চিকিৎসা শুরু করতে পারি। এবং যদি নেগেটিভও আসে, তবুও আমি বলবো যে প্রথমে আমরা ডেঙ্গিটাকে ধর্তব্যের ভিতর নিয়ে তারপর বাকি চিকিৎসাগুলো করা দরকার। কারণ ডেঙ্গি একটা প্রিভেন্টেবল ডিজিজ। মানুষ এই মৃত্যুর জন্য অপেক্ষা করেনি, এই মৃত্যু তার পরিবারে কিন্তু আশা করেনি তারা। সুতরাং এই মৃত্যু মানে বন্ধ করাটা আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্য, শুধু চিকিৎসকদের জন্য না। এটা আমাদের মনে করি যে আমরা সোশ্যাল সমাজসেবক যারা আছে, যারা যারা পলিসি মেকার আছে, সবার জন্য আমি মনে করি যে এই জিনিসটা, সেটা আমাদের দায়িত্ব এই মৃত্যু কমানো। কারণ সামনে কবিরুল আশরাফ যেটা বলছেন যে এটা সত্যি, কিন্তু যে অক্টোবর মাস নভেম্বর মাসের দিকে কিন্তু ডেঙ্গির প্রকোপ থাকবে, যতদিন থাকবে মৃত্যু হার বেশি থাকবে। তাই আমি মনে করি যে সবাইকে সাবধান হওয়া উচিত। প্রিভেনশন, আমাদেরকে যে কোনো ভাবে মশার কামড় থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এবং মশাকে আমাদের কন্ট্রোল করতে হবে, না হলে মৃত্যুর হার এবং রোগীর হার আমরা কমাতে পারবো না। জি, ধন্যবাদ। অধ্যাপক কবিরুল বাশার, তাহলে এখন প্রিভেন্ট করতে গেলে আশু করণীয় কি? কারণ এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়তো সামনে আরও কিছুদিন হবে, এবং আপনি যে আশঙ্কার কথা বললেন যে ধরনের পাত্রগুলোতে আপনারা পাচ্ছেন, লার্ভা পাচ্ছেন, সেগুলি সারা বছরই আসলে থাকবে। সুতরাং সেই আশঙ্কা তো থেকেই যাচ্ছে সেই জায়গায়, যদিও বারবার জানা কথা, কিন্তু তারপরেও পলিসিগত বিষয়ে আসলে এটা তো বলতেই হবে, বারবার বলতেই একসময় হয়তো আমরা করতে শুরু করব। আচ্ছা, যেটি আসলে করণীয় সেটা হচ্ছে যে আসলে এখন আমাদের খুব র্যাপিড অ্যাকশন যেটা দরকার। কারণ হচ্ছে যে ডেঙ্গুটি কিন্তু অলরেডি বাড়া শুরু করেছে। র্যাপিড অ্যাকশনের মধ্যে প্রথম দরকার হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট, যেখানে আমাদের সবচেয়ে বেশি দুর্বলতা ডেঙ্গু রোগীর ঠিকানাটাকে সংগ্রহ করা, সঠিক ঠিকানা। ধরুন ডেঙ্গু রোগীটি যদি ৭১ টেলিভিশনের অফিস হয়, তাহলে ৭১ টেলিভিশনের অফিসকে কেন্দ্র করে ২০০ মিটারের মধ্যে ফগিং করে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশেপাশে কোনো এডিস মশা বেঁচে না থাকে। কারণ ওই এডিস মশা যদি বেঁচে থাকে, তাহলে ওই এডিস মশাটি ওই এলাকাতে ডেঙ্গুটিকে একটা হটস্পট বানিয়ে ফেলবে। সেজন্য ডেঙ্গুটির কিছু ক্লাস্টার আছে, ম্যাপিং করতে হয় যে কোন ক্লাস্টারে ডেঙ্গু রোগী সবচেয়ে বেশি এখন, ওইখানে জোর দিয়ে হটস্পট ম্যানেজমেন্টটা করাটা খুবই এটা এসেনশিয়াল, এবং এটা প্রায়োরিটি দিয়ে র্যাপিড অ্যাকশন হিসেবে নিতে হবে। মানে গতানুগতিক পদ্ধতি না, এটাকে আমরা বলি ক্র্যাশ প্রোগ্রাম। ক্র্যাশ প্রোগ্রাম মানে চতুর্দিকে, একটা বাড়ির চতুর্দিকে কেন্দ্র করে ফগার মেশিন, একটা বাড়িকে কেন্দ্র করে হয়তো ৪টা ফগার মেশিন চালিয়ে দিতে হবে চতুর্দিক থেকে, যেন মশাটা পালিয়ে যেতে না পারে। এই কাজটা কিন্তু আমরা খুব করতে দেখি না, যেটি আমরা বারবারই রিকমেন্ড করি হটস্পট ম্যানেজমেন্টের কথাটা। কারণ ওইখান থেকে ডেঙ্গুটিকে ছড়ানোটা বন্ধ করে দিতে হবে। এটা ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট। এখন ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টটি শুধুমাত্র সিটি কর্পোরেশন একা করতে পারবে না। সেখানে সিটি কর্পোরেশন, যেটা রাস্তাঘাট, উন্মুক্ত স্থাপনা, সরকারি বেসরকারি অফিস, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোতে সিটি কর্পোরেশন করবে। কিন্তু একজন বাড়ির মালিক, যদি আমার বাড়ি হয়, আমার বাড়ি, আমার আঙিনা, আমার বেসমেন্ট, আমার গাড়ির পার্কিং অথবা আমার নিচতলার ফ্লোর, কোথাও আমার বাড়িতে যেন কোনো জায়গায় পানি জমা না থাকে, সেই জায়গাটা আমাকে নিশ্চিত করতে হবে। সেখানে ব্যক্তি সামাজিক উদ্যোগ খুবই প্রয়োজন। একদিকে যেমন সিটি কর্পোরেশন করবে, অন্যদিকে সামাজিকভাবেও এই কাজটি আমাদেরও করতে হবে। কারণ আমার বাড়ি, আমার আঙিনা আমাকে নিশ্চিত করতে হবে। কারণ ডেঙ্গুটি হলে কিন্তু প্রথম আমার হবে অথবা আমার পরিবারের মানুষের হবে। সিটি কর্পোরেশনকে দোষারোপ করে আসলে তেমন কোনো লাভ নেই। এখানে দোষারোপ করে নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। তৃতীয়টা হচ্ছে যে
লার্ভাল ম্যানেজমেন্ট। কিছু, কিছু জায়গায় হয়তো লার্ভাল ম্যানেজমেন্ট প্রয়োজন পড়তে পারে। যেমন কোন একটি ফ্লাডেড ফ্লোর, কোন একটি ফ্লোরে পানি জমা আছে, সেটি তো ফেলে দেওয়া যায় না। সেখানে সিটি কর্পোরেশনের মাধ্যমে লার্ভাল ম্যানেজমেন্ট করা যেতে পারে। সেখানে একজন নাগরিক সিটি কর্পোরেশনকে ফোন করে সেই সার্ভিসটি চাইতে পারে। কারণ এখন ডেঙ্গু যেহেতু বেশ প্রকট আকার ধারণ করছে, সিটি কর্পোরেশন আশা করি একজন নাগরিক ফোন করলে সেখানে সাপোর্টটি দিবেন। তাহলে সিটি কর্পোরেশন এর সঙ্গে, সঙ্গে যেমন কিছু, কিছু জায়গায় কিন্তু সিটি কর্পোরেশন নেই, পৌরসভা আছে। সেই পৌরসভাগুলোতে মশা নিয়ন্ত্রণের পর্যাপ্ত জনবল নেই, লজিস্টিক্স নেই, ফগার মেশিন নেই। ইভেন আপনার যে কীটনাশক, সেই কীটনাশকটিও কিন্তু নেই। সেগুলো যদি না থাকে তাহলে সেগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে কোথায় নেই সেগুলোকে সরবরাহ করার ব্যবস্থাটা করতে হবে। যেন তারা এই ফাইট দ্য বাইট, আমি সবসময় বলি ফাইট দ্য বাইট। এই ফাইট দ্য বাইটে তারা যেন সৈনিক হিসেবে তারা কাজটা করতে পারে। কারণ একজন সৈনিক, সে তার কাছে যদি অস্ত্র না থাকে সে কিন্তু ফাইট করতে পারবে না। সেই অস্ত্রটিকে সরবরাহ করতে হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে। জি। সেই জন্য এই ফাইট দ্য বাইটে তাদেরকে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিতে হবে। না, আমি যদি শেষের প্রসঙ্গটা একটু ছোট করে আপনার কাছে জানি যে এখানে নাগরিকের কর্তব্যটা কি, যদি কোনো ফ্লোরে থাকে সে যেখানে আসলে এই ধরনের সুবিধা নেই, বাংলাদেশের এখন তো সারা দেশেই পাওয়া যাচ্ছে, গ্রামগঞ্জেও এডিস মশার লার্ভা হচ্ছে, এমন কোনো কি ঘরোয়া উপায় আছে যেটাতে কোনো কিছু ছড়িয়ে দিলে সেখানে মশার বংশবিস্তারটা কম হতে পারে বা হচ্ছে না সেরকম? যেমন আমি দুটো শব্দ এখানে, একটি হচ্ছে সার্চ অ্যান্ড ডেস্ট্রয়। যেই পাত্রটিকে ফেলে দেওয়া যায় বা পানিটা উপর করে ফেলে দেওয়া যায়, সেটিকে আপনি ফেলে দিবেন অথবা আপনি উপর করে দিবেন যেন পাত্রটির মধ্যে পানি জমা না থাকে। যদি পাত্রটি এমন হয় যে উপর করে দেওয়া যাচ্ছে না, যে ফ্লোরে জমা পানি, তখন আপনি কি করবেন? আপনি আপনার বাসায় যদি ব্লিচিং পাউডার থাকে, আপনি একটি ব্লিচিং পাউডার দিয়ে দিতে পারেন। আপনার বাসায় যদি ব্লিচিং পাউডার না থাকে, বেশি লবণাক্ত করে দিলেও পানিটা, সেই বেশি লবণাক্ত পানিতে কিন্তু এডিস মশা জন্মায় না। ব্লিচিং পাউডার দিতে পারেন, লবণাক্ত পানি দিতে পারেন। আপনি যেকোনো কীটনাশক, আপনি সিটি কর্পোরেশন কিন্তু এখন নোভালিউরন নামে একটা ট্যাবলেট আছে, সেটি সাধারণ নাগরিকদেরকে কিন্তু সরবরাহ করে। সিটি কর্পোরেশনে আপনি মশক নিধন কর্মীদেরকে যদি আপনি ফোন করেন অথবা সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমে যদি ফোন করেন, আপনাকে একটা ট্যাবলেট দিয়ে যাবে, তারা ২টা ট্যাবলেট দিয়ে যাবে। সেই ট্যাবলেটটিও এখানে প্রয়োগ করতে পারেন। আসলে সিটি কর্পোরেশন এর সঙ্গে মানুষের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে হবে। আমাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে কি, সিটি কর্পোরেশনকে আমরা শত্রু মনে করি। কিন্তু ব্যাপারটা এরকম হলে আসলে সমন্বয়টা হয় না। জি, আমরা জি। সিটি কর্পোরেশনকে ফোন করব, সিটি কর্পোরেশন আমাদেরকে এই কীটনাশকটি সরবরাহ করে। একটা ট্যাবলেট, ২টো ট্যাবলেট সিটি কর্পোরেশন দিতেই পারে, কারণ এটা ওনারা মশা নিয়ন্ত্রণেই ব্যবহার করে। তো এই ৩টি উপায় আমরা সাধারণ নাগরিকগণ করতে পারি। সার্চ অ্যান্ড ডেস্ট্রয়, যদি না হয় ব্লিচিং অথবা লবণ, আর সবচেয়ে ভালো হয় সিটি কর্পোরেশনের মাধ্যমে একটি ট্যাবলেট সংগ্রহ করা। জি, খুবই ভালো। ডাক্তার শাহাবুল হুদা চৌধুরী, আমরা দেখছি যে যারা মারা যাচ্ছেন, আপনি উল্লেখ করলেন যে এদের বেশিরভাগই ঢাকার, মানে প্রায় সবাই, সারা দেশ থেকে অনেকেই ঢাকায় আসেন এবং শেষ মুহূর্তে আসেন, এরকম একটা অভিযোগ সবসময়ই আমরা ডাক্তারদেরকে করতে শুনি যে এটা যদি শুরু থেকে ডাক্তারের তত্ত্বাবধানে থাকতেন সেই রোগী, আপনিও আপনার আগের প্রশ্নের মধ্যে ওটা বলেছিলেন, মানে তাহলে এখন জ্বর হলে আসলে কি করবেন, তার উপসর্গ থাকুক না থাকুক? কারণ এমন হচ্ছে যে একদিনের জ্বরে তারপরে দেখা যাচ্ছে যে তার পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে, এরকম রোগীও পাওয়া যাচ্ছে, যদিও তার পরীক্ষায় নেগেটিভ আসছে, এরকমও শোনা যায়। মানে সেই জায়গায় ম্যানেজ করবেন কি করে পরিবার, রোগীর পরিবার বা রোগী নিজে একদিনের জ্বরে বা সামান্য গা গরমে? আমি আমি একটু কবিরুল বাশার ভাইয়ের উত্তরটার সাথে একটু সাপ্লিমেন্ট করতে চাই। জি। যেটা হচ্ছে আসলে নগর জীবন কেন্দ্রিক এই কথাগুলো বলা হচ্ছে। আসলে এই নগর জীবন কেন্দ্রিক এই যে ডেঙ্গির কন্ট্রোলটা, এটা 7 বছর আগে ছিল। এখন নগরের ভিতরে ডেঙ্গি কিন্তু নাই। এখন নগর থেকে বের হয়ে গেছে, এখন গ্রামে গঞ্জে সবখানে। সুতরাং এখানে আপনার আসলে কিভাবে কন্ট্রোল করা যাবে, এটার জন্য একটা সমন্বিত পদক্ষেপ দরকার। এটা অবশ্যই কবিরুল বাশারের সাথে আর অন্যদের সাথে, কারণ সিটি কর্পোরেশনের রোলটা হয়তো গৌণ হয়ে গেছে। যদি আজকে আপনি যেটা বললাম যে আমি ঢাকার মর্টালিটিটা বললাম, 9 জন যে মারা গেছে, এই 9 জনের ভিতর কিন্তু এরা কিন্তু 6 জনই ঢাকার রেসিডেন্ট না। এরা এসেছে ভোলা থেকে, এরা এসেছে নারায়ণগঞ্জ থেকে, এরা এসেছে গাজীপুর থেকে। ওরা ঢাকায় ভর্তি হয়েছে রোগীগুলা, কিন্তু রোগীগুলা ছিল তো অন্য জায়গায়।
তাহলে গাজীপুর, ভোলা, বরিশাল এই সমস্ত জায়গাগুলোতে এডিস মসকিটো আছে এবং এরা এরা ডেঙ্গু ছড়াচ্ছে এবং মর্টালিটি বাড়াচ্ছে। সুতরাং আমাদেরকে একটু মনে রাখতে হবে যে বেশিরভাগ রোগী কিন্তু ঢাকার রোগী না, এরা কিন্তু বেশিরভাগ কিন্তু বাইরে থেকে আসছে, রেফার্ড হয়ে আমাদের মেডিকেল কলেজগুলোতে আসছে, এখানে মারা যাচ্ছে। সুতরাং আমাদেরকে এটা খুব কেয়ারফুলি নিতে হবে। দুই হলো কি, দেখুন কমন জিনিস ফার্স্ট, কমন যেটা হলো কি আসলে 3-4 দিনের মতো জ্বর থাকবে, 4-5 দিন পরে তার সিমটম ডেভেলপ করবে যে পেশেন্টের ব্লাড প্রেশার কমে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, যে ক্রিটিক্যাল পিরিয়ডের সময়। এটাই কমন। কিছু আনকমন আছে, হঠাৎ করে একদিন জ্বর, তারপর দিন রোগী খারাপ হয়ে গেছে, এগুলো কিন্তু খুবই আনকমন এবং আনকমনদেরকে আমাদেরকে স্পেশালি ট্রিট করতে হবে। ঠিক আছে, আনকমন যদি কোনো রোগী আসে তাহলে আমরা ইমিডিয়েটলি আমরা অ্যাকশনে যাব, তাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ হলো বয়স্ক রোগী যদি হয়ে থাকে, প্রেগনেন্ট রোগী যদি হয়ে থাকে, বাচ্চা যদি হয়ে থাকে, বাচ্চারা কোরিলেট করতে পারে না। অনেক সময় বাচ্চাদের বলা যায় কালকে জ্বর আসছে, আসলে দেখা যাচ্ছে গত 4-5 দিন ধরে জ্বর ছিল। যাদের মধ্যে ক্যান্সার আছে, এই ধরনের পেশেন্টগুলোকে আমাদেরকে কেয়ারফুলি দেখতে হবে। তবে আপনি বলার আগে আমি একটু দেখছিলাম যে ডাটাগুলো দেখছিলাম, আমরা দেখছিলাম যে মর্টালিটি সবচেয়ে বেশি হলো কি প্রায় 11 বছর বয়স থেকে শুরু করে 26 থেকে 30 বছর বয়সের রোগীদের মধ্যে। দ্যাট মিনস ইয়াং কর্মঠ পপুলেশন গুলা এরাই এফেক্টেড হচ্ছে বেশি এবং এরাই বেশি মারা যাচ্ছে। আমি বয়স্ক লোকদের দেখলাম যে স্ট্যাটিস্টিক্সে দেখলাম এটা কিন্তু অল্প, খুব বেশি না। তাই কর্মক্ষম মানুষগুলা সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে এবং সবচেয়ে বেশি মৃত্যুবরণ করছে। তাই আমাদের খেয়াল রাখতে হবে এই কর্মক্ষম মানে মানুষগুলো এটা কি কেয়ারলেস হবার কারণে, মানে যিনি হ্যাঁ, বয়স্ক তাকে তো আমরা একটু বেশি কেয়ার করি, একটু অনেকটা কি হয়েছে আমরা কিন্তু খেয়াল করেছি যে এখন দেখা যাচ্ছে আমরা সবকিছুই বলছি, টিভিতে সবখানে বলছি, রোগীরা কিন্তু অনেকটা নিজেদের মতো করে স্বতঃপ্রণোদিত হয়ে 3-4 দিন পরে তারা নিজেরা ব্লাড টেস্ট করে, নিজেদের ব্লাড টেস্টের ইন্টারপ্রিটেশনটা নিজেরাই করতে চেষ্টা করে। এই নিজেরা করতে গিয়ে দেখা যায় একটা ভুল হয়ে যায়, বলে আমার তো ডেঙ্গি NS1 নেগেটিভ, সুতরাং আমার ডেঙ্গি হয়নি। কিন্তু আসলে দেখা যাচ্ছে NS1 নেগেটিভ হলেও সেকেন্ডারি ডেঙ্গি হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা হসপিটালে বা ডাক্তারের কাছে যেতে রিপোর্ট দেরিতে করে। তাই আমি এখনো বলছি যে টেস্ট টেস্ট টেস্ট, আপনার জ্বর আসলে আপনাকে টেস্ট করতেই হবে এবং টেস্ট করে দেখতে হবে এবং প্রয়োজনীয় শুধু ডেঙ্গি NS1 পরীক্ষা না, কমপ্লিট ব্লাড কাউন্ট দেখে আমরা অনেক সময় অ্যাসেস করি যে WBC কাউন্ট যদি কমে যায়, প্লেটলেট যদি অন্যান্য কাউন্ট উপসর্গ দেখে, হিমাটোক্রিট দেখে আমরা চিন্তা করি যে পসিবলি দিস ইজ দ্য কেস অফ ডেঙ্গি। তাই আমি মনে করি এখনো বলছি ডাক্তারের শরণাপন্ন হন, স্বাস্থ্যকর্মীদের শরণাপন্ন হন, তাহলে আপনি হয়তো বেঁচে যাবেন, আপনার মূল্যবান জীবনটা বেঁচে যাবে। অনেক ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী এবং অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে।